হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। অ্যাকচুয়ালি লাস্ট কয়েকদিন ধরে ভিডিওগুলো আমি আপলোড করতে পারছিলাম না, একটু অসুস্থ ছিলাম। তো মনে হয় না এরপর থেকে আর এরকম ডিসকন্টিনিউ কোনো দিন হবে। তবে লাস্ট উইকে একটাও ভিডিও আপলোড করতে পারিনি। লাস্ট উইকে যারা ইপিএফও ব্যাচে আছো বা যারা আছো তাদের একটাও নোটসও আমি কিছু দিতে পারিনি। আজকে থেকে মোটামুটি ভিডিও চালু হবে, নোটস যাদের যাদের দেওয়ার নোটসগুলো আমি দিয়ে দেবো। তাছাড়া আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের হরপ্পান সিভিলাইজেশন শেষ হওয়ার পরে যে সিভিলাইজেশন বা যারা ভারতবর্ষে এসেছিল তারা হচ্ছে আর্য। এই আর্যদের থিওরি নিয়ে আরিয়ান, ইন্দো আরিয়ান বলা হতো এদেরকে। মানে তারা আর্য ছিল এবং তাদের ভাষা ছিল, এখানে যারা বসবাসকারী ছিল তাদের ভাষার সঙ্গে সম্পূর্ণ আলাদা। তাদের ভাষা ছিল সংস্কৃত, মানে তাদের ভাষা কি ছিল? সংস্কৃত। যারা আর্যরা এসছিল, এই আর্যরা ভাষা ছিল সংস্কৃত। এবার সব প্রবলেমটা হচ্ছে এদের আশা নিয়ে অনেকের অনেক রকমের মত আছে। এদের আশা নিয়ে অনেকের অনেক রকমের মত আছে, মানে কিছু কিছু হিস্টোরিয়ানসরা বলছেন যে এটা এরা ইউরোপ থেকে এসেছিল, কিছু কিছু বলছে যে মধ্য এশিয়া থেকে বলছে এসছে। এবার যেখানকার যে লোক সেখানকার সেই থিওরি দেবে, ঠিক আছে? যেমন ইউরোপিয়ান থিওরিতে ইউরোপিয়ানরা বলছে যে আর্যদের আদি বাসস্থান ইউরোপ ছিল। এবার যারা মিডল ইস্টের লোক তারা বলছে যে না, মধ্য এশিয়াই ছিল। কিন্তু ভারতবর্ষে যেটা মানে সর্বসম্মত বা ভারতবর্ষের যে ইয়েটা, সেটা হচ্ছে আমরা দেখেছি যে রাশিয়া মানে সোভিয়েত ইউনিয়ন, মানে এখন যেটা সোভিয়েত, ওই সোভিয়েত ইউনিয়নের মানে রাশিয়ার নিচের ভাগটা স্টেপিস অঞ্চলে, সেখান থেকে আর্যদের আগমন। আবার এদিকে আমাদের বাল গঙ্গাধর তিলক বলছেন যে না, আর্যরা এসেছিল আর্কটিক রিজিয়ন থেকে, ঠিক আছে? তো এরকম বিভিন্ন মতামত আছে। তো সেই মতামতগুলো ফ্যাক্টর নয়, কারণ এই মতামত নিয়ে আমাদের কোনো কোয়েশ্চেন আসবে না। যে কোয়েশ্চেনগুলো, দেখো ইতিহাসে বৈদিক যুগে প্রচুর কিছু পড়ার আছে, কিন্তু আমরা পড়বো সিলেক্টেড কিছু। তার কারণ আমাদের পরীক্ষায় সব কিছু আসে না। ওই ইতিহাস পড়ার সময় সব থেকে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আমরা সব পড়ে ফেলি, আর সব পড়ে ফেলি বলেই কোনোটাই মাথায় থাকে না। সুতরাং যেটুকু পড়বো, যেগুলো আসে, আমি লাস্ট ডাব্লিউবিসিএস এর, লাস্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ কোয়েশ্চেন পেপার লাস্ট 10 ইয়ার্স, ডব্লিউবিসিএস এর লাস্ট 10 ইয়ার্স এর কোয়েশ্চেন পেপার, এগুলো সমস্ত কিছু ঘেটে যেটুকু জিনিস আমি বুঝতে পেরেছি, যে কয়টা ইম্পর্টেন্ট জিনিস আসার মতো, সেই কয়টা ইম্পর্টেন্ট জিনিসই আমি আজকে ডিসকাস করব, ঠিক আছে? তাহলে আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বৈদিক যুগটাকে জানা। এবার এই বৈদিক যুগের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বেদ। কারণ বৈদিক যুগে রচনা করা হয়েছিল বেদ, সেই বেদকে নিয়ে আমরা ডিসকাস করব। তো দেখো, বৈদিক যুগ মোটামুটি ধরা হয়, বৈদিক যুগের টাইম স্প্যান, ফার্স্ট হচ্ছে সমস্ত কিছু পড়ার আগে টাইম স্প্যান। আমরা যখন হরপ্পা সিভিলাইজেশন পড়েছিস তখন সেখান থেকে আমরা টাইম স্প্যান ধরেই এগোচ্ছি। ইতিহাস যখনই পড়বে ক্রোনোলজিক্যালি পড়বে। তাহলে ক্রোনোলজিক্যালি পড়লে কি হয়, সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে মাথায় থাকে। একবার একটা জিনিস যদি তোমার মাথায় ঢুকে যায় না, যে 1200 BC থেকে বা 1500 BC থেকে কি হয়েছিল, তো এইরকম 1500 BC থেকে 1000 BC-তে কি ছিল, 1000 BC পর থেকে 500 BC-তে কি ছিল, তারপর এডি আসলো, এডিতে ফার্স্ট সেঞ্চুরিতে কি অবস্থা ছিল, সেকেন্ড সেঞ্চুরিতে কি অবস্থা ছিল। তো এইরকম ভাবে যদি এগোতে থাকি আমরা, তাহলে আমাদের ইতিহাসটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। শুধু একটা মাথায় একটা এমন ভাবে ক্রোনোলজি বসিয়ে নিতে হবে যে এই সময় এই সময় এই সময়, ঠিক আছে? তো সেই রকম ভাবে যদি আমরা দেখি, বৈদিক এজ শুরু হয় 1500 শতাব্দী থেকে, মোটামুটি 1500 BCE, খ্রিস্টপূর্ব 1500 শতাব্দী থেকে শুরু হয় এবং মোটামুটি 600 BCE পর্যন্ত এটা চলে, ঠিক আছে? এটা হচ্ছে পুরো বৈদিক যুগ। এবার পুরো বৈদিক যুগের মধ্যে বৈদিক যুগকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মানে তোমার ঋগ বৈদিক যুগ, মানে আর্লিয়ার ফেজ। ঋগ বৈদিক যুগকেই বলা হয় আর্লিয়ার ফেজ। দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আর্লিয়ার ফেজ, মানে যেটাকে বলা হয় আমাদের ঋগ বৈদিক যুগ, এটা হচ্ছে আর্লিয়ার ফেজ, ঠিক আছে? আরেকটা হচ্ছে ল্যাটার ফেজ, সেটা হচ্ছে পরবর্তী যুগ, পরবর্তী বৈদিক যুগ, ঠিক আছে, যেটা ল্যাটার ফেজ। তো এই দুটো জায়গায়
আমাদের দুটো জায়গা আমাদের কেন একটি মনে রাখতে হয় বা ইম্পর্টেন্ট কেন, কারণ দুটো জায়গার মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আমরা দেখবো সামাজিক, রাজনৈতিক এবং সমস্ত দিক থেকে। সমস্ত প্লটেই ঋগ বৈদিক যুগ মানে আর্লিয়ার ফেজ কতদিন ছিল? আর্লিয়ার ফেজ ছিল 1500 থেকে 1000 বিসি, এটা আর্লিয়ার পিরিয়ড। আর পরবর্তী বৈদিক যুগ 1000 থেকে 600, ঠিক আছে না, এটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। তাহলে এই দুভাগে বৈদিক যুগকে আমরা ভাগ করছি। আমরা যে ঋগ বৈদিক যুগ বলছি, যেটাকে আর্লিয়ার ফেজ বলছি, সেটাকে আমরা ডিসকাস করব এখন, যে বেদ আসলে কি, বেদের ভিতরে কি কোয়েশ্চেন আসে, বেদ থেকে কোথায় কি আছে না আছে, খুঁটিনাটি সমস্ত কিছু। কারণ বেদ পড়তে গেলে, পড়া তো সম্ভব নয়, বেদের যদি সমস্ত কিছু আমি বলতে যাই তাহলে এই লেকচারটাই, যে লেকচারটা আমি এখন দেবো সেই লেকচারটা মোটামুটি 2-2.5 ঘন্টা ধরে একটা লেকচার হবে। সুতরাং যেটুকু ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ সেইটুকুই আমরা দেখব। বেদ দেখো, বৈদিক যুগে যারা এসছিল, ইন্দো আরিয়ান বা আর্য যারা এসছিল, যেখান থেকেই আসুক না কেন, তারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করতো। সব থেকে প্রথম জিনিস হচ্ছে তারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করতো। তারা এখানে এসে দুটো ভাগে ভাগ করেছিল সমগ্র, ঠিক আছে, দুটো ভাগে ভাগ করেছিল, একটা হচ্ছে আর্য, একটা হচ্ছে অনার্য। তো আর্যদের সমাজ ব্যবস্থা একরকম ছিল, অনার্যদের সমাজ ব্যবস্থা একরকম ছিল। আর্যদের সঙ্গে অনার্যদের প্রায় যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো, কারণ এরা চাইতো, আর্যরা চাইতো তারা সুপ্রিম, যে কোনো সময় যে কোনো কেসে এইটাই হয়। যখন দুটো ক্ল্যান আগেকার দিনে, মানে যখন ব্রিটিশ পিরিয়ডে যখন ছিল, তখন ব্রিটিশরা নিজেদেরকে বলেছিল হোয়াইট ম্যান বার্ডেন বলে একটা থিওরি আমরা পেয়েছিলাম না আধুনিক যুগে। তো ব্রিটিশরাও মনে করতো যে আমাদের থেকে উপরে আর কেউ পৃথিবীতে নেই। তো বৈদিক যুগে ভারতবর্ষে এই আর্যরা এসে তারা বলছিল যে আমরা উন্নত, অনার্য যারা আছে এখানকার আদিবাসিন্দা, অনার্য যারা আছে তারা দাস বা দস্যু নামে তারা পরিচিত, ঠিক আছে। এবার এই দাস আর দস্যুদের মধ্যে, আর দস্যুদের সঙ্গে এবং আর্যদের সঙ্গে প্রায় বিবাদ রেখে থাকতো। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে বিবাদটা, সেটা ঋগ্বেদে আমরা পাই, ঋগ্বেদে পাবো, সেটা হচ্ছে 10 রাজার যুদ্ধ। তাহলে 10 রাজার যদি কোয়েশ্চেন আসে, 10 রাজার যুদ্ধ কোন বেদে পাওয়া যায়, সেটা হচ্ছে ঋগ্বেদ। কার সঙ্গে হয়েছিল না, সুদাসের সঙ্গে। সুদাস দিবদাসের পুত্র ছিল সুদাস। এই সুদাসের সঙ্গে বাকি 10টা ক্ল্যান, মানে তখন সবকটাই কিন্তু ট্রাইব, এরকম নয় যে সুদাস ট্রাইব নয়, তখন সবকটাই ট্রাইব ধরা হতো, মানে প্রত্যেকটাকে জনে বিভক্ত করা হতো, এবং প্রত্যেকটা জনই হচ্ছে, জন মানে ট্রাইব, প্রত্যেকটা জনই হচ্ছে আলাদা আলাদা জিনিস। এবার তার মধ্যে আর্যদের জন একটা আলাদা, আর অনার্যদের জন অনেকগুলো ছিল। তো এই দাস বা দস্যু অনার্য যারা ছিল তাদের উপরে বিজয় লাভ করেছিল কে না, সুদাস। তো তারপর থেকে তাদের প্রভুত্ব আরো বাড়তে থাকে। তো এই যে এবার তারপর শুরু হয় রচনা, তারপর শুরু হয়, আমরা এইগুলো কোথা থেকে সোর্সেস আমরা পাই, কোথা থেকে এইসব জিনিসগুলো, সেটা হচ্ছে বেদ রচনা করা হয়েছিল তখন। সেই বেদ যে রচনা করা হয়েছিল, মানে বেদ ওই সময় রচনা করা হয়নি, বেদ পরে সংকলন করা হয়েছিল, কিন্তু বেদ আমরা পাই প্রথমে, বেদের নাম হচ্ছে শ্রুতি। অ্যাকচুয়ালি বেদের নাম হচ্ছে শ্রুতি। শ্রুতি কেন শ্রুতি? কারণ আর্যরা বলতো, আর্যদের কথা ছিল যে বেদ কোনো পুরুষ, মানে কোনো কেউ লেখেনি। বেদ কাদের ছিল, বেদ কারা, বেদের যে মন্ত্র আছে যা কিছু আছে সেটা কাদের কাছ থেকে পাওয়া, সেটা ডিরেক্ট কাদের কাছ থেকে পেয়েছি, ভগবানদের কাছ থেকে পেয়েছি। এই ভগবানের কাছ থেকে যখন ডিরেক্ট ঈশ্বরের কাছ থেকে যে জিনিসটা পাওয়া গেছে, সেটা লেখা হয়নি, তখন শুনে শুনে মনে রাখা হতো। মানে ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা যদি পুরোপুরি শুনে তোমাদের সমস্ত কিছু মাথায় ঢুকে যায়, তাহলে এটাকে বলবে শ্রুতি। আর যদি না ঢোকে, যদি আমি পড়ানোর পরে আবার সেগুলোকে নোটস, আমি যে নোটসগুলো দেবো সেই নোটসগুলো লিখেই যদি তোমাদের মুখস্থ করতে হয়, তাহলে সেটা হবে নট বৈদিক যুগ, মানে বেদ হবে না সেটা। আমি যেটা বলছি এটা শুনে মনে রাখলে এটা হচ্ছে বেদের পাঠ। তাহলে বেদকে শ্রুতি কেন বলা হয়? বেদকে শ্রুতি বলা হয় তার কারণ বেদের অপর নাম শ্রুতি, এই কোয়েশ্চেনটা আসে। বেদকে শ্রুতি কেন বলা হয় না, বেদ শুনে শুনে মনে রাখা হতো, ঠিক আছে। এবার এই যে এই ট্র্যাডিশনটাই চলছিল, এই ট্র্যাডিশনটা চলার পরে আমরা এখানে কতগুলো বেদের কতগুলো ভাগ, উপভাগ, উপবেদ, বেদ, উপবেদ, বেদের সঙ্গে আরো, মানে বেদের আরো কয়েকটা প্রকার ভেদ কি কি আছে, সমস্ত কিছু আমরা এখান থেকে এবার একটু চোখ বুলিয়ে নেব। যেমন ঋগ্বেদ, ফার্স্ট হচ্ছে ঋগ্বেদ, সব থেকে পুরনো বেদ হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদে 1028টা স্তব আছে, 1028টা স্তব আছে, এটা একটা কোয়েশ্চেন আসে।
কতগুলি স্তব আছে ঋগ্বেদে? সেটা হচ্ছে 1028। ঋগ্বেদের কোন পার্টে গায়ত্রী মন্ত্র, একটা কোয়েশ্চেন আসবে, ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র কোন বেদ থেকে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদের কোন মন্ডল থেকে নেওয়া হয়েছে? 3 নম্বর মন্ডল থেকে। টোটাল ঋগ্বেদে 10টা মন্ডল আছে। মন্ডল, ঠিক আছে তো? মন্ডল মানে ধরতে পারো ভাগ, ঠিক আছে? তো 10টা মন্ডল আছে, 1028টা স্তব আছে। এই 10টা যে মন্ডল আছে, প্রত্যেকটা মন্ডল মিলিয়ে 1028টা স্তব আছে। স্তব বলো বা শ্লোক বলো, যাই বলো, সেই শ্লোকগুলো আছে। এবার তাহলে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখান থেকে কি হলো? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখান থেকে এটাই আসলো যে এটা গায়ত্রী মন্ত্র নেওয়া হয়েছিল এখান থেকে। গায়ত্রী মন্ত্র নিশ্চয়ই সবাই জানো, ভূর ভূর ভুয়া, গায়ত্রী মন্ত্র নেওয়া হয়েছিল এখান থেকে, ঠিক আছে? এবার এই গায়ত্রী মন্ত্রের সঙ্গে আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দশম মন্ডল, যেটা চতুর্বর্ণকে, দশম মন্ডলে চতুর্বর্ণের কথা উল্লেখ করা আছে, ঠিক আছে? নবম মন্ডলে সোমদেবের পূজার কথা উল্লেখ করা আছে। আর 2 এবং 7 থেকে অ্যাকচুয়ালি প্রথমে লেখা হয়েছিল 1 আর 10, এই দুটো লেখা হয়েছিল পরবর্তী সময়, 1 আর 10। শুনে অবাক লাগবে, কারণ 1 পরে লেখা হলো, তার আগে 2 চলে আসলো। এইভাবে মনে রাখবে যে 2 আগে, 1 পরে। 1 নম্বর মন্ডল আর 10 নম্বর মন্ডলটা কি করা হয়েছিল? পরে লেখা হয়েছিল। 2 নম্বর থেকে 7 নম্বর মন্ডল যেটা, সেটা প্রথমে লেখা হয়েছিল। এই 2 নম্বর থেকে 7 নম্বর মন্ডলে কি লেখা ছিল? এই 2 থেকে 7 নম্বর মন্ডলকে ফ্যামিলি বুক বলা হয় বা পারিবারিক বই বলা হয়। তার কারণ এখানে ঋষিদের জীবনচর্চা, ঋষিরা কেমন ভাবে থাকতেন, ঋষিদের সমস্ত কিছু এই 2 থেকে 7 পর্যন্ত লেখা ছিল। এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট একদমই নয়, আমরা ছেড়ে দেবো না। বেশি মাথায় যত রাখবে তত মাথা মানে ব্রেন সেটাকে ডাইজেস্ট করতে পারবে না, ঠিক আছে তো? সুতরাং ডাইজেস্ট যতটুকু করতে পারে ততটুকু এটা নিতে হবে। এবার আর যেখান থেকে কোশ্চেন, সেটা হচ্ছে ঋগ্বেদের জ্ঞানী কে ছিলেন? ঋগ্বেদের প্রত্যেকটি বেদের এক একজন করে জ্ঞানী আছে, মানে জ্ঞানী বলতে যিনি প্রিস্ট, আগেকার দিনে বলা হতো প্রিস্ট, পুরোহিত বা জ্ঞানী ছিলেন, যারা এই ঋগ্বেদ পাঠ করতেন বা যারা ঋগ্বেদ সম্বন্ধে জানতেন। ধরো ঋগ্বেদ সম্বন্ধে যারা জানছে, মানে ওই যে বললাম শ্রুতি, তো ঋগ্বেদ কারো কাছ থেকে যে শুনেছে সে কে হবে? সে আরেকজনকে শোনাচ্ছে, যে শোনাবে তাকে বলা হবে হোত্রী। হোত্রী যিনি হবেন তিনি ঋগ্বেদ সম্পর্কে সমস্ত কিছু জানবেন, তিনি হচ্ছেন হোত্রী। তাকে কি বলা হতো? হোত্রী। এর ঋগ্বেদের জ্ঞাতা মানে জ্ঞানী হয়ে গেল। ঋগ্বেদের উপবেদ কি? এগুলো হচ্ছে উপবেদ। উপবেদ কি? আয়ুর্বেদ। ঋগ্বেদের উপবেদ আয়ুর্বেদ। এই আয়ুর্বেদ, তাহলে দেখো, ঋগ্বেদের উপবেদ হচ্ছে আয়ুর্বেদ, ঋগ্বেদের জ্ঞানীকে হোত্রী। তাহলে এরকম প্রত্যেকটা 4টে যে বেদ আছে, বেদে যে 4টে বেদের কথা বলা হয়েছে, যেমন ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ব। ঋগ, সাম, যজুর্বেদ, অথর্ব, ঠিক আছে তো? ঋগ, সাম, যজুর্বেদ, অথর্ব। আমরা যেরকম ছোটবেলায়, তোমরা খেলেছো কিনা জানি না, রাম শ্যাম যদু মধু খেলতাম, ঠিক আছে তো? ওই রাম শ্যাম যদু 3টে অক্ষরে দেখো 3টে মিলে যাবে। রাম দিয়ে ঋগ্বেদ, শ্যাম দিয়ে সামবেদ, আর যদু দিয়ে যজুর্বেদ। শুধু আরেকটা এক্সট্রা মনে রাখতে হবে, সেটা হচ্ছে অথর্ববেদ, ঠিক আছে? তো এই জিনিসটা এভাবে মনে রাখা যায়। আয়ুর্বেদ উপবেদ যখন আছে, তখন উপবেদেরও একজন থাকবেন যিনি উপবেদগুলো পড়বেন, উপবেদগুলোকে নিয়ে তিনি ডিসকাস করবেন, ঠিক আছে তো? তাকে কি বলা হয়? তাকে বলা হলো প্রজাপতি। প্রত্যেকটা জিনিস ভালো করে দেখবে। বেদ, ঋগ্বেদ প্রধান, ঋগ্বেদকে যে পড়ছে সে হচ্ছে হোত্রী। ঋগ্বেদের যে উপবেদ আছে এগুলো হচ্ছে উপবেদ সব, হ্যাঁ, উপবেদ। উপবেদ, এই উপবেদ গুলো যারা আছে, উপবেদ যেগুলো আছে সেগুলোরও একজন করে জ্ঞানী থাকছেন যিনি এই উপবেদ গুলো জানতেন। তাদেরকে বলা হচ্ছে ঋগ্বেদের ক্ষেত্রে, আয়ুর্বেদের ক্ষেত্রে বলা হচ্ছে তাকে প্রজাপতি, ঠিক আছে? হলো ঋগ্বেদ। ঋগ্বেদ নিয়ে আর কিছু পড়ার নেই, ঋগ্বেদ নিয়ে আর কিছু পড়বেও না। এবার আমরা পড়বো সামবেদ। সামবেদটা কি? সামবেদে সমস্ত কিছু মেলোডি মানে সঙ্গীত আকারে, পদ্য আকারে সমস্ত কিছু লেখা হয়েছে ঋগ্বেদে। এই সামবেদে যত রকমের রাগ বা ধরো এই ধরনের, যেমন সামবেদের একটা অন্যতম ধ্রুপদ রাগ। ধ্রুপদ রাগ কোথা থেকে নেওয়া হয়েছে? সামবেদ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে তো? পরবর্তীকালে তানসেন যে রাগ গাইতেন সেটা হচ্ছে ধ্রুপদ রাগ, সেটা সামবেদ থেকে নেওয়া হয়েছে। সুতরাং সামবেদে মন্ত্রগুলোকে বা তখনকার দিনের ছন্দগুলোকে গানের, আমাদের এখন যেরকম গান হয় সেই গানের মতো করে মিলিয়ে সামবেদে লেখা আছে। তো কতগুলো আছে না? 1810 এতগুলো মেলোডি আছে, মানে এতগুলো সঙ্গীত আছে। কোথায়? না, সামবেদে এতগুলো সঙ্গীত আছে। এবার আমরা জেনে নিই সামবেদের জ্ঞানীকে, তার উপবেদ কি, উপবেদের জ্ঞানীকে সেটা আমরা জানি, ঠিক আছে? কি সামবেদের উপবেদ? সামবেদের জ্ঞানী হচ্ছে উদ্গাতা। উপবেদ গান্ধর্ব, গান্ধর্বের জ্ঞানী নারদ, ঠিক আছে? এইভাবে
ফার্স্ট ঋগ্বেদকে কমপ্লিট করলে ঋগ্বেদ, হোত্রী, আয়ুর্বেদ, প্রজাপতি, সামবেদ, উদ্গাতা, গান্ধর্ব, নারদ হয়ে গেল। যজুর্বেদ শুরু করি। যজুর্বেদের অধৈর্য, ধনুর্বেদ, বিশ্বামিত্র। অধৈর্যের জ্ঞানী হচ্ছে যজুর্বেদের জ্ঞানী হচ্ছে অধৈর্য। ঋগ্বেদের ধনুর্বেদ উপবেদ হচ্ছে ধনুর্বেদ, ধনুর্বেদের জ্ঞানী হচ্ছে বিশ্বামিত্র। ঠিক আছে, তাহলে কি হলো? যজুর্বেদ, অধৈর্য, ধনুর্বেদ, বিশ্বামিত্র। ঠিক আছে, ক্লিয়ার। এবার আসছি আমরা লাস্ট বেদ, সেটা হচ্ছে তোমার অথর্ববেদ। ঠিক আছে, অথর্ববেদে আসার আগে আরেকটু বলে নিই, সেটা হচ্ছে যজুর্বেদে কি কি আছে, ইম্পর্টেন্ট কি কি জিনিস আছে। যজুর্বেদকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে শুক্ল যজুর্বেদ আর একটা হচ্ছে তোমার কৃষ্ণ যজুর্বেদ। শুক্ল যজুর্বেদটা হচ্ছে, শুক্ল যজুর্বেদকে বলা হতো সাদা, মানে শুক্ল দ্যাট মিনস সাদা, হোয়াইট বেদ। ঠিক আছে, তো শুক্লকে সাদা বলা হতো এবং কৃষ্ণকে বলা হতো, কৃষ্ণবেদকে বলা হতো কালো, কালো বেদ। ঠিক আছে, তো এই দুটো তাহলে দুই কি ভাগে ভাগ, কত ভাগে ভাগ করা যদি বলা হয় তাহলে কি বলবে? দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে শুক্লবেদ আর একটা হচ্ছে কৃষ্ণবেদ। হয়ে গেল, দুই ভাগে ভাগ হয়ে গেল। এবার এইখানে যজুর্বেদে গদ্য পদ্য, যেমন এখানে দেখো, এখানে সমস্ত কিছু ঋগ্বেদে মন্ত্র, তারপরে গান, মন্ত্র হয়ে গেল, গান হয়ে গেল। এইবার যজুর্বেদে আমরা দেখব গদ্যও আছে, কিছু পদ্যও আছে, দুটো মিলিয়ে, গদ্য পদ্য মিলিয়ে যজুর্বেদ তৈরি হয়। ঠিক আছে, তো গদ্যও আছে সেখানে, পদ্যও আছে সেখানে। তারপর আসছি অথর্ববেদ। অথর্ববেদের জ্ঞানী, ফার্স্টে জ্ঞানী পড়বো কে? ব্রহ্মা। তারপর উপবেদ, শিল্পবেদ। উপবেদের জ্ঞানী কে? বিশ্বকর্মা। ঠিক আছে, তাহলে এটা হলো অথর্ববেদ, ব্রহ্মা, শিল্পবেদ, বিশ্বকর্মা। অথর্ববেদ, ব্রহ্মা, শিল্পবেদ, বিশ্বকর্মা। অথর্ববেদ, ব্রহ্মা, শিল্পবেদ, বিশ্বকর্মা। যা পড়বে এখানেই মুখস্থ হয়ে যাবে। এখান থেকে মানে বাইরে বসে আর কিছু মুখস্থ করার দরকার নেই, যেটুকু বোর্ডে আছে সেটুকু মুখস্থ করলে যথেষ্ট। এর বাইরে একটাও কোয়েশ্চেন পাবে না, যে কোনো লেভেলের পরীক্ষায় এর বাইরে একটাও কোয়েশ্চেন আসবে না, গ্যারান্টি। এখানে কি করা হতো? এখানে আরেকটা জিনিস করা হতো, সেটা জাদুবিদ্যা এবং বিজ্ঞান, দুটো জিনিসই করা হতো। এক হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞান সম্বন্ধে আলোচনা করা, বিজ্ঞানকে বাড়িয়ে নিয়ে যাওয়া, সেটা শুরু হয়েছে যজুর্বেদ থেকে। এবং তার সঙ্গে আর কি হয়েছে যজুর্বেদ, এই অথর্ববেদে আরেকটা কি জিনিস, সেটা হচ্ছে জাদুবিদ্যা, ব্ল্যাক ম্যাজিক বা এমনি ম্যাজিক হোক, ব্ল্যাক ম্যাজিক হোক, অনেক কিছু ম্যাজিক আছে। ম্যাজিক দু রকমের হয়, একটা হচ্ছে ভালো করার জন্য একটা ম্যাজিক, যেমন যজুর্বেদকে পিসি সরকারের সঙ্গে নাম জুড়ে দাও তুমি, পিসি সরকার জাদুঘর থেকে শিখেছিল, অথর্ববেদ থেকে শিখেছিল। ঠিক আছে না? জাদুবিদ্যায় আমাদের এখানে কি, আমাদের এখানে জাদুবিদ্যায় সব থেকে পারদর্শী পিসি সরকার। তো পিসি সরকারের অথর্ববেদ থেকে জাদুবিদ্যা শিখেছে। হলো ব্ল্যাক ম্যাজিক, সেটাও আছে, সেটাও আমরা এখন বলি। বিভিন্ন জায়গায় ট্রেনে যেতে গেলে তো প্রত্যেকটা ট্রেনে দেখবে যে ছাপা রয়েছে এই বাবার নাম, ওই বাবা, ওই তান্ত্রিক, সেই বাবা, এর কাছে আসলে এই হয়ে যাবে, এর কাছে আসলে চাকরি পেয়ে যাবে, ওর কাছে গেলে প্রেম বিবাহ সমস্ত কিছু হয়ে যাবে। তো এই ধরনের যত কিছু, এখন তো এগুলো ভাওতাবাজি, তো এই ধরনের যত যা কিছু ছিল সেগুলো কোথায় লেখা ছিল? সেগুলো অথর্ববেদে লেখা ছিল। ঠিক আছে, তো কতগুলো ইয়ে ছিল এখানে? 731টা, 731টা গদ্য এবং পদ্য মিলিয়ে টোটাল ছিল 731টা। তার মধ্যে একটু মনে রাখতে পারো 20টা কাণ্ড ছিল, 20টা কাণ্ড ছিল। ঠিক আছে, তো এটা মনে রাখতে পারো, না মনে রাখলেও কোনো ব্যাপার নেই। ঠিক আছে, টোটাল 731 হয়ে গেল। এবার এই যে বেদগুলো, এই বেদগুলো প্রত্যেকটা বেদের ধ্রুপদ রাগ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ধ্রুপদ রাগটা মনে রাখবে। ধ্রুপদ রাগ কে গিয়েছিল? তানসেন। ঠিক আছে, কে প্রথম গিয়েছিল? তানসেন, ধ্রুপদ রাগ। এর প্রত্যেকটা বেদের আবার 4টে করে পার্ট আমরা দেখতে পেতাম। কিরকম ভাবে? সেটা হচ্ছে সংহিতা, যেমন ঋগ্বেদ সংহিতা, প্রত্যেকটা বেদকে আবার কতগুলো সংহিতায় ভাগ করা হয়েছিল। সংহিতায় বিভিন্ন রকম জিনিস লেখা থাকতো। তো ঋগ্বেদ সংহিতা, সামবেদ সংহিতা, যজুর্বেদ সংহিতা, অথর্ববেদ সংহিতা, প্রত্যেকটাই সংহিতা, আলাদা করে সংহিতাগুলো রয়েছে। এখানে ইম্পর্টেন্ট যেটা, ওই সংহিতা যেগুলো সেগুলো একদমই ইম্পর্টেন্ট। এখানে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ব্রাহ্মণ। এই 4টে ভাগ আছে এখানে, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ, 4টে ভাগ আছে। ঠিক আছে, 4টে ভাগে ভাগ করা হয়, সমস্ত বেদকে 4টে ভাগে আবার ভাগ করা হয়। সেই 4টে ভাগের মধ্যে সংহিতা একটা আছে, ব্রাহ্মণ একটা আছে, আরণ্যক আর উপনিষদ। ব্রাহ্মণটা কেন ইম্পর্টেন্ট? ব্রাহ্মণের মধ্যে কিছু কিছু জিনিস আসে, যেমন যদি বলে দেয় যে কোনো কোয়েশ্চেন আসে যে ঋগ্বেদে কোন ব্রাহ্মণের কথা বলা রয়েছে, সুতরাং সেখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ঐতেরীয় আর কৌশিকী। কোন ব্রাহ্মণের কথা বলা রয়েছে? ঐতেরীয় ব্রাহ্মণ, কৌশিকী ব্রাহ্মণ। ঠিক আছে, ঋগ্বেদে বলা রয়েছে। ঋগ্বেদে কোন তোমার ব্রাহ্মণের কথা বলা আছে? ঋগ্বেদে বলা আছে ঐতেরীয় ব্রাহ্মণ আর কৌশিকী ব্রাহ্মণ। ঠিক আছে, সামবেদে কার কথা বলা রয়েছে? সামবেদে বলা রয়েছে তাণ্ড মহাব্রাহ্মণ আর জৈমিনীয় ব্রাহ্মণ। এগুলো একটু নামগুলো একটু ডিফিকাল্ট, বাট এগুলো একটু মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। তাণ্ড মহাব্রাহ্মণ আর জৈমিনীয় ব্রাহ্মণ। যজুর্বেদে তৈত্তরীয় শতপথ ব্রাহ্মণ।
প্রত্যেকটা দুটো দুটো করে মনে রাখলেই হয়ে যাবে। ঋগ্বেদের কি আর অথর্ববেদের নেই। ঋগ্বেদের ঐতরীয় কৌশিকী কি, সামবেদের তাণ্ডব মহাপ্রাপম জৈবেনীয়, যজুর্বেদের তৈত্তরীয় আর শতপথ, এই কটা মনে রাখলেই হবে। এবং এগুলো সমস্ত কিছু ব্রাহ্মণ যা রচিত হয়েছিল, এই জায়গায় যা রচিত হয়েছিল, যত কিছু রচিত হয়েছিল সেগুলো সব কিন্তু গদ্যাকারে রচিত হয়েছিল, পদ্যাকারে একটাও রচিত হয়নি। ঠিক আছে? তো মানে সমস্ত কিছুই ডিটেলস হিসেবে লেখা ছিল। আরণ্যক কি জিনিস? ব্রাহ্মণ গেল আরণ্যক। আরণ্যক মানে হচ্ছে যখন কোনো ব্যক্তির সংসার থেকে মন উঠে যেত, সমস্ত বৃদ্ধ বয়সে, যে এইসব আর ভালো লাগছে না, সংসার করতে ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না, আমি চলে যাব জঙ্গলে, আমি গিয়ে বনবাসী হব। সেই বনবাসী যারা হতো তাদের তাদের কি করতে হবে, তাদের কি মন্ত্র উচ্চারণ করতে হবে, তারা কোন দিকে যাবে না যাবে, সেগুলো যেখানে লেখা আছে সেটা হচ্ছে আরণ্যক। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আরণ্যক অবস্থায় যারা যারা গেছে মুক্তির লাভ খোঁজার জন্য, এখনো দেখবে আমরা আমাদের আলটিমেট লক্ষ্য কি? মোক্ষ, তাই তো? সব জায়গায় দেখবে মোক্ষ, আলটিমেট লক্ষ্য হচ্ছে মুক্তি। সেই মুক্তি লাভের জন্য, যেমন বুদ্ধদেব মুক্তি লাভের জন্য গেছিলেন, কোথায় গেছিলেন? জঙ্গলে গিয়ে তিনি তপস্যা করেছেন। তো যারা এই জঙ্গলে, এই সভ্যতা, এই কালচার এর বাইরে, কোলাহলের বাইরে গিয়ে যা কিছু করবে সেটা আরণ্যক হিসেবে, সেখানে যে মন্ত্র, সেখানে যা কিছু আছে সেই হিসেবে সেখানে বলা ছিল যে এরা এই জিনিসগুলো করবে। কোথায় গিয়ে করবে? একা অরণ্যে গিয়ে করবে, বনবাসী হয়ে সেখানে একা একা থাকবে এবং এই রীতি আচার, এই মন্ত্র উচ্চারণ করবে, এইসব হবে। কিন্তু এরকম হতে হতে দেখা গেল কিছু সময় পরে যে যারা করছে, ঠিক আছে, যেমন মুক্তি লাভ বা মোক্ষ লাভ যাদের হয়ে যাবে, যেমন বুদ্ধদেব মোক্ষ লাভ করার পরে বুদ্ধদেব যখন জ্ঞান লাভ করলো তখন তার ভিতরে অসীম জ্ঞান। তো ঠিক আছে, তো জ্ঞান লাভ করার পরে তার দর্শনই চেঞ্জ হয়ে যাবে। দর্শন জিনিসটা কি? দর্শন ফিলোসফি, এটা কি? এটা প্রত্যেকটা সমাজে, এখনকার সমাজেও যেমন আছে, প্রত্যেকটা সমাজে, প্রাথমিক সমাজেও দর্শন ছিল। দর্শন মানে হচ্ছে কোনো একটা জিনিসকে আমি যেভাবে দেখছি, দার্শনিকরা ঠিক সেভাবে দেখবে না, আরো ডিপলি গিয়ে দেখবে, এটাকে বলা হয় দর্শন। সুতরাং মুক্তির পথ খুঁজতে গিয়ে তারা দর্শন লাভ করতেন এবং বিভিন্ন রকমের কুপ্রথা যেগুলো ছিল বা ছিল, যেগুলো থাকা উচিত নয়, সেই জিনিসগুলোর উপর তারা তখন আঘাত করতে শুরু করলো, যে না এটা এরকম নয়, এটা এরকম। যেমন পরবর্তী বৈদিকে যে যেমন দেখবো পুরোহিতরা বিভিন্ন রকমের মানে পুজো, যজ্ঞ, হেনা তেনা এইসব নিজেদের পকেট ভরার জন্য অনেক কিছু করেছে। ঠিক আছে, অনেক কিছু করার পরে পরবর্তীকালের বৈদিক যুগে যে সমাজ ব্যবস্থা ছিল, পরবর্তী বৈদিক যুগে সমাজ ব্যবস্থা পুরোপুরি আলাদা হয়ে গেছিল এবং সেখানে পুরোহিত প্রধান হয়ে গেছিল। পুরোহিতরা যা বলবে তাই করতে হবে। বর্ণাশ্রম তৈরি হয়েছিল, বর্ণভেদ তৈরি হয়েছিল। বর্ণাশ্রম দেখো দুই রকম। এখানে যে বর্ণাশ্রমের কথা আমরা পেয়েছি, চতুর্বর্ণ, সেই চতুর্বর্ণ কাজ হিসেবে বিবেচিত হতো। কি হিসাবে? যার যেরকম কর্ম তার সেরকম কর্ম হিসেবে বিবেচিত হতো কাস্ট। ঠিক আছে, যে যে কাজ করবে সে সেই কাস্টের অন্তর্গত হবে, সেই বর্ণের অন্তর্গত হবে। কিন্তু যদি ধরো কোনো কাঠের কাজ করছে, কার্পেন্টার, তার ছেলে যদি অন্য কোনো কাজ করে তাহলে সে ওই বর্ণ থেকে ওই বর্ণে চলে যাবে। মানে তার বর্ণ যে সে জন্ম লাভ করেছে ওই মানে কি বলে কার্পেন্টারের ঘরে, তাই বলে যে কার্পেন্টারই হবে এরকম নয়। বর্ণাশ্রমে সে যদি উপরের দিকে ওঠে তাহলে উপরের দিকেও অন্য বর্ণাশ্রমে অন্য বর্ণেও যেতে পারে অথবা নিজের বর্ণেও থাকতে পারে। তো কাজ হিসেবে বর্ণকে ভাগ করা হতো, যার যেরকম কর্ম করতো সেই সেরকম, মানে জন্ম বাই বার্থ। পরবর্তীকালে কি চলে এসেছে, যেমন এখনো সেই চলছে হেরিডিটারি, যে পরবর্তী বৈদিক যুগে আমরা দেখবো যে জন্মের হিসেব অনুযায়ী কাস্ট তৈরি হচ্ছে। মানে ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছো মানে ব্রাহ্মণ হবে, ক্ষত্রিয়ের ঘরে জন্ম নিয়েছো মানে ক্ষত্রিয় হবে, বৈশ্যের ঘরে জন্ম নিলে বৈশ্য হবে। আর সেখানে এরকম ছিল না। যদিও এইসব কাজগুলো কে করতো? ক্ষত্রিয় যারা, তারা যুদ্ধ করতো। যে যুদ্ধ করছে সে যদি পরবর্তীকালে ব্যবসা করতো তাহলে সে বৈশ্যদের আন্ডারে চলে আসতো। যে যুদ্ধ করছে সে যদি জ্ঞান লাভ করতো, জ্ঞান মানে পুরো এইসব বেদ ফেদ পড়ে যদি সে জ্ঞানী হতো তাহলে সে ব্রাহ্মণের মধ্যে চলে যেত। এটা ছিল আর্লিয়েস্ট যুগে, মানে ঋগ্বৈদিক যুগে এই জিনিসটা ছিল, ঋগ্বৈদিক যুগে এই ধারণা ছিল। এবং ঋগ্বৈদিক যুগে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট ছিল, মহিলাদের স্বাধীনতা ছিল। মহিলারা এরকমও বলা আছে যে মহিলারা তখন নিজেদের স্বামী নিজেরা পছন্দ করতে পারতেন, মানে বিবাহের জন্য। এবং সেখানে এরকম ধরনেরও একটা কনসেপ্ট আছে যে যদি রিম্যারেজ, উইডো রিম্যারেজ, যেটা বিদ্যাসাগর পরবর্তীকালে আমাদের এখানে এনেছিলেন, সে বহু পরবর্তীকালে, সেই বিধবা বিবাহ কিন্তু ওই সময় চালু ছিল। ঠিক আছে, বিধবা বিবাহ চালু ছিল। মানে কিরকম ভাবে, ধরো বড় ভাইয়ের স্ত্রী মারা গেছেন, তো ছোট ভাইকে বিয়ে করা একটা ইয়ে কিন্তু সেখানে থাকতো।
তো এই জিনিসটা নিয়েই মনে হয় পরবর্তীকালে এই ভোজপুরি যে গানগুলো আছে দেওয়ার ফেওয়ারকে নিয়ে বৌদিকে নিয়ে যেসব আলোচনা, যেসব গানগুলো হয় সেগুলো মনে হয় এরা বেদ থেকেই শিখেছে। যাই হোক, কিন্তু সেখানে এই প্রভিশনটা ছিল। তো আরণ্যক গেল। আরণ্যক, তাহলে আরণ্যকের মেন পার্ট কি? আরণ্যকের মেন পার্ট হচ্ছে ধ্যান আর দর্শন, এই দুটোই মেন পার্ট। এবার আসছি উপনিষদে। উপনিষদ কি? উপনিষদ পরবর্তীকালে লেখা হয়েছিল। উপনিষদে 108 রকমের উপনিষদ আছে। 108 রকমের উপনিষদ আছে। সমস্ত উপনিষদ যদি মেলাই 108 রকমের উপনিষদ আছে। এগুলো কিন্তু বেদের পরবর্তী সময়ের লেখা উপনিষদ। তাহলে উপনিষদে ইম্পর্টেন্ট কোনটা, পরীক্ষায় আসবে কোনটা? মান্ডুক্য উপনিষদ, সত্যমেব জয়তে। পরীক্ষায় আসবে কি? সত্যমেব জয়তে কোন উপনিষদে লেখা রয়েছে? কি? মান্ডুক্য। তিনটি আশ্রমের কথা, তিনটি আশ্রমের কথা কোথায় বলা রয়েছে? ছান্দোগ্য। আশ্রম কি? আশ্রম তিনটি আশ্রমের কথা তখন বলা ছিল, কিন্তু আমাদের টোটাল আশ্রম কয়টা? 4টে। তার মধ্যে 3টি আশ্রমের কথা এখানে উপনিষদে বলা আছে। কি? ব্রহ্মচর্য। প্রথম হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, আর পরে লাস্টে গিয়ে কি হবে? সন্ন্যাসী হবে। তাহলে এই তিনটে, প্রথমে ব্রহ্মচর্য পালন করবে, ব্রহ্মচর্য দ্যাট মিনস মানে কুমার অথবা কুমারী অবস্থা, সেটাকে বলা হয় ব্রহ্মচর্য। তারপরে গার্হস্থ্য মানে সংসার করবে যে সময়, সেটাকে বলা হতো গার্হস্থ্য। তারপরে বানপ্রস্থ। তারপরে আসছে বানপ্রস্থর পরে যে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমি সন্ন্যাসী হয়ে যাব, সেটা হচ্ছে, সেটাকে বলা হয় সন্ন্যাস। তো 3টি আশ্রম এখান থেকে পাই আমরা ছান্দোগ্য উপনিষদ থেকে। বিবাহ 2 রকম। ওই বললাম যে উপনিষদ, ওই এটা তো আর্লি বৈদিক এজ, তো এখানে 2 রকমের বিবাহ প্রচলন ছিল। একটা হচ্ছে অনুলোম, একটা হচ্ছে প্রতিলোম। কি রকম? অনুলোমটা হচ্ছে যখন কোনো পুরুষ নিজের বর্ণের নিম্ন বর্ণের কোনো মানে মহিলাকে বিবাহ করতেন, তখন তাকে বলা হতো অনুলোম বিবাহ। কি বললাম? যখন কোনো পুরুষ নিজের বর্ণের নিচে কোনো বর্ণের মেয়েকে বিয়ে করবে, তখন তাকে বলা হবে অনুলোম। আর প্রতিলোম কি? প্রতিলোম হচ্ছে মেয়েরা যখন কোনো মহিলা মানে কোনো মেয়েরা যদি নিজের বর্ণের নিচে, নিজের কাস্টের নিচে যদি বিয়ে করে, তাহলে সেটাকে বলা হতো প্রতিলোম বিবাহ। এই দুটো রকমের বিবাহ কিন্তু আমরা তখন থেকেই দেখতে পাই। সুতরাং এখন এই সব নিয়ে মারামারি যদিও হয়, প্রচুর হয়, এখনো কাস্টিজম আমাদের দেশে যেভাবে রয়েছে, সেটা এখনো এর জ্বর শেষ তো হবেই না, বরং আমি যত দেখছি তত দিন দিন আরো বাড়ছে। কারণ ধর্ম যত অন্ধ হবে, মানুষ ধর্ম নিয়ে যত অন্ধ হবে, তত কুসংস্কার বাড়বে, এবং কুসংস্কারের ফলে অনেক কিছু হতে পারে। ঠিক আছে? সুতরাং ধর্মের জায়গায়, রিলিজিয়াস বেসের জায়গায়, তার সঙ্গে দর্শনকে অবশ্যই দেখতে হয়। দর্শন যদি কোনো ধর্মের মধ্যে না থাকে, মানে ফিলোসফি যদি না থাকে, তোমার যুক্তি তর্ক বোঝার যদি বিষয় না থাকে, তুমি যদি শুধুমাত্র ধর্ম এইটাই মানে জানো যে না আমার এই ধর্মে আমাকে এই কথা বলে দিয়েছে মানে আমার ধর্ম শেষ, তাহলে তুমি ধর্মান্ধ ব্যক্তি। আর যদি তোমার মধ্যে অন্য রকমের কোনো ধর্মের লোককে, কোনো রিলিজিয়াসের লোককে যদি তোমার পছন্দ, রিলিজিয়ানের লোককে তোমার পছন্দ না হয়, তাহলে তুমি ধর্মান্ধ। কিন্তু আমাদের ভারতবর্ষে আমরা বেদ থেকে যেটা পাই সেটা হচ্ছে, আমরা ধর্মান্ধ কোনোদিনই ছিলাম না, আমরা এখনো পর্যন্ত যে ধর্মান্ধ না থাকি। প্রত্যেকটা জিনিসকে ধ্যান, দর্শন এইগুলো দিয়ে আমাদেরকে বিচার করে দেখতে হবে। ঠিক আছে? এবার আসি বেদাঙ্গ। বেদাঙ্গ আছে আর বেদান্ত আছে। বেদান্ত কি? বেদান্ত কিছুই না, বেদান্ত হচ্ছে একদম আলটিমেট পার্ট অফ বেদ, সেটাকেই বলা হয় বেদান্ত। বেদান্ত নিয়ে কোনো ব্যাপার নেই। কোয়েশ্চেন যেটা থেকে আসে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বেদাঙ্গ কয় রকম? বেদ অঙ্গ মানে বুঝতে পারছো তো? বেদাঙ্গ দ্যাট মিনস বেদের অঙ্গ কয় প্রকার। এখানে বেদের অঙ্গ যে কয় প্রকার আছে, সেই কয় প্রকারের দেখে নাও। শিক্ষা, কল্প, জ্যোতিষ, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ। করকম? 6 রকম। কতটা? কয়টা? 6 টাইপস অফ কি বলে? বেদাঙ্গ। 6 ধরনের বেদাঙ্গ রয়েছে। কি কি? শিক্ষা, কল্প, জ্যোতিষ, ব্যাকরণ, নিরুক্ত এবং ছন্দ। এটা মনে রাখবে। আর পুরাণ। পুরাণ মানে হচ্ছে বহু পুরনো দিনে লেখা, সেটা তাকেই বলা হয় পুরাণ। মেনলি মনে করা হয় যে 4th to 6th সেঞ্চুরি BC, 6th সেঞ্চুরির মধ্যে এটাকে লেখা হয়েছিল। তো 4 যুগের কথা এখানে বলা হয়েছে। 4 যুগ মানে 4টি যুগ আমাদের যে আছে, সত্য, দাপর, ত্রেতা আর কলি। এই 4টে যুগ, সত্য, দাপর, ত্রেতা, কলি, এই 4টে যুগের কথা এখানে বলা রয়েছে। 18টি পুরাণে ভাগ করা রয়েছে। ঠিক আছে? ইম্পর্টেন্ট এটা নয় যে পুরাণগুলো প্রত্যেকটা মনে রাখতে হবে, একদমই নয়। খুব কোয়েশ্চেন কম আসে, যদি ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে কতগুলি পুরাণ ছিল সেটা আসতে পারে। আর 4 যুগ কোন জায়গা থেকে নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে পুরাণ থেকে। পুরাণে বলা ছিল 4 যুগ। এবার আমরা যদি দেখি যে বৈদিক যুগের মূল দেবতা কে ছিল। বৈদিক যুগের মূল দেবতা ছিল ইন্দ্র। তাছাড়াও আরো ছিল অগ্নি, বরুণ। তখনকার দিনে পুজো করা হতো প্রকৃতির হিসাবে পুজো করা হতো। ঠিক আছে? তার মধ্যে উল্লেখযোগ্য ছিল ইন্দ্র, কারণ ইন্দ্রকে উৎসর্গ করে আমরা 250টা হাইমস পাই, মন্ত্র বা স্তব পাই। সেখান থেকে আমরা বিশ্বাস করি যে ইন্দ্র
সে তখনকার যুগের শ্রেষ্ঠ দেবতা ছিল, এবং আরো অনেক জায়গায় বলা রয়েছে যে শ্রেষ্ঠ দেবতা কে ছিল, ইন্দ্র ছিল। মুদ্রা, যদি আমি ইকোনমিক দিকে যাই, অর্থনৈতিক দিক দিয়ে কিভাবে, অর্থনৈতিক দিক দিয়ে মুদ্রা কি ছিল, নিষ্ক, মুদ্রাকে বলা হতো নিষ্ক, কি বলা হতো, নিষ্ক। আর রাজা মানে চিফ, তখনকার দিনে চিফ মানে রাজা কারা হতো বা বড় লোক কারা হতো, কিভাবে বিচার করা হতো, যার কাছে গরু যত বেশি আছে তাদেরকে বলা হতো, তাদের সম্মান তত বেশি, বা তার সমাজে তাদের প্রতিপত্তি বেশি, যাদের কাছে গরু বেশি থাকবে, এই জন্য বলা হতো গোপ, প্রথম বলা হতো গোপ বা গোপতি, ঠিক আছে। তো সেই কর মানে যারা মানে গোপতি ছিল বা রাজন ছিল, আরেকটা ইয়ে আসে সেখান থেকে রাজন, তাদেরকে কি করতে হতো, তাদেরকে উপহার স্বরূপ কিছু কর দিতে হতো। মানে ব্যাপারটা ঘুরে ফিরে একই, বলা হয়েছে ওখানে বলা আছে যে উপহার স্বরূপ তোমাকে দিতে হবে, কিন্তু সেটা বাধ্যতামূলক ছিল। তাহলে উপহার কি করে হলো, যদি আমাকে কেউ নিমন্ত্রণ করে, ধরো তোমরা আমাকে নিমন্ত্রণ করলে, এবার আমি গিফট নিয়ে গেলাম, তোমরা কি বলে দিয়েছিলে, মানে আমাকে কি তোমরা অ্যাকসেপ্ট করবে না করবে না, আমি গিফট নিয়ে যাইনি, নিশ্চয়ই অ্যাকসেপ্ট করবে না, মানে অ্যাকসেপ্ট করবে, কারণ গিফট নিয়ে আসিনি, তোমরা বলে দাওনি গিফট নিয়ে আসতে, আমি গিফট নিয়ে আসিনি, সাধারণ ব্যাপার হতেই পারে। কিন্তু তখনকার দিনে এটাকে বলা হতো উপহার, উপহার বা উপঢৌকন, যেটা বলি, কিন্তু আবার বলা ছিল যেটা সবাইকে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা সেটাকে ট্যাক্স ধরতে পারি, করই ধরতে পারি, এবং ম্যান্ডেটারি ধরতে পারি। কি ছিল, কোয়েশ্চেন এরকম আসবে যে কর কি ছিল এই ব্যবস্থার আর্লি বৈদিক এজের, করের নাম কি, সেটা হচ্ছে বলি। এই হচ্ছে প্রাইমারিলি তোমার আর্লি বৈদিক এজ, মানে যেটা 1000 থেকে এই 1500 থেকে 1000। ল্যাটার বৈদিক এজে তেমন কিচ্ছু নেই, ছোট্ট 5 মিনিট 10 মিনিট পড়লেই বুঝতে পেরে যাবে। লেটার 5 মিনিট 10 মিনিটের জন্য আমি নেক্সট একটা ভিডিওতে ওরা বলে দেবো যে কি আছে, কারণ ওখানে এখানে লোহার ব্যবহার ছিল না, এখানে কপারের ব্যবহার ছিল, তাই তো। আমরা হরপ্পান সভ্যতা দেখেছি কপারের ব্যবহার, সেইটাই চলে আসছিল, এখানে কপারের ব্যবহার ছিল। ওখানে যেটা মেইনলি জিনিস জানার সেটা হচ্ছে ল্যাটার বৈদিক পিরিয়ডে কি এসেছিল, লোহা এসেছিল, কি এসেছিল, লোহা, লৌহযুগ বলা হয় ল্যাটার বৈদিক এজকে। তো সুতরাং এই লৌহযুগ ছিল, এবং পুরোহিতরা বেশি প্রাধান্য পেত, পুরোহিতরা প্রাধান্য পাওয়ার পর পুরোহিতরা চুজ করতো যে কে কে ক্ষত্রিয় কে বর্ণ, মানে ওই সময় এই জিনিসটা চরম হয়ে গেছিল চতুর্বর্ণ, যে যার যেটাখানে জন্ম হবে সে সেটাই সারা জীবন থেকে যাবে, যদি সে শূদ্র হয় সে শূদ্র হিসেবেই থেকে যাবে, যেটা এখনো চলছে। যদি নমশূদ্র হয় তাহলে যদি যে এসসি সে এসসি হিসাবেই থেকে যাবে, যে ব্রাহ্মণ সে ব্রাহ্মণ হিসাবেই থেকে যাবে। কাজ নেই, একজন ব্রাহ্মণের ছেলে যদি রিক্সা চালায় বা অন্য কিছু করে, যদি মুচির কাজ করে বা কিছুর কাজ করে, তাহলে সে তাকে শূদ্র হিসাবে নিচে নামিয়ে আনা হবে না। এটা কোথা থেকে শুরু হয়েছিল, ল্যাটার বৈদিক এজ থেকে শুরু হয়েছিল। ঠিক ছিল না, তাই তো। এটা একদম ঠিক ছিল না, প্রথমে যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটা অবশ্যই ঠিক ছিল, তাহলে এত জাতি নিয়ে আমাদের দেশে যে জাতি নিয়ে যে বিরোধ হয় না, সেই বিরোধটা হতো না। ধর্ম নিয়ে তো বিরোধ হচ্ছেই, জাতি নিয়ে যে বিরোধটা হয় সেটাও হতো না। তো যাই হোক, এবার এই জিনিসটা ছিল পুরোহিত প্রধান। পুরোহিতরা কি চেষ্টা করতো, পুরোহিতরা তখন চেষ্টা করতো নিজের পকেট ভরার জন্য বিভিন্ন রকম ভাবে ক্ষত্রিয়দের দিয়ে, ক্ষত্রিয়রা যেহেতু রাজা হতো, সেই ক্ষত্রিয়দের দিয়ে বিভিন্ন রকমের যজ্ঞ করাতো, স্যাক্রিফাইসেস, পশু বলির কথা আমরা পাই সেখানে, শুধু গরু বাদে বাদ বাকি সব পশু বলির কথা আমরা নেক্সট তোমার ল্যাটার বৈদিক এজে পাই, ঠিক আছে। তারপর সেখানকার সমাজ পুরুষ প্রধান সমাজ ছিল, মহিলাদের কোনো রকমের কোনো সুযোগ সুবিধা, মহিলাদের বাইরে বেরোনো বা কিছু এর ছিল না। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সভা ও সমিতি। এই কোয়েশ্চেনটা আসে খুব, সভা ও সমিতি এই দুটো কোথায় দেখা যায়, এটা হচ্ছে ঋগ বৈদিক যুগে দেখা যায়, ঠিক আছে। সভা এবং সমিতি কোন সময়ের, ঋগ বৈদিক যদি বলা হয় সভা এবং ঋগ বৈদিক যুগের ইয়ে কি ছিল, তোমার একসঙ্গে মানুষ যখন ইয়ে হতো তাকে কি বলা হতো, সভা ছিল যখন সবাইকে নিয়ে করা হতো তখন সেটাকে বলতো সভা। আর সমিতি কিছু উচ্চ বর্গের লোক, সেখানে সবাই এলাও ছিল না, সেটাকে বলা হতো সমিতি। তাহলে দুটো জিনিস, সভা এবং সমিতি কোথায়, আর্লি বৈদিকে যে সভা এবং সমিতি ছিল। তো এই সব জিনিসগুলো পরবর্তীকালে আস্তে আস্তে উঠে যেতে শুরু করলো। পুরোহিত প্রাধান্য পেলো, লেটারের দিকে যে পুরোহিত প্রাধান্য পেলো, রাজা হলো, রাজা কর নেওয়া শুরু করলো, ট্যাক্সেস নেওয়া শুরু করলো জোরপূর্বক। এই ধরনের জিনিসগুলো আস্তে আস্তে দেখতে পেলাম। সেই জন্য 600 বিসির পর থেকে শুরু হয়ে যায় বিভিন্ন রকমের সামাজিক আন্দোলন। তারপরে আমরা ওই পিরিয়ডের পর থেকে এই সময় যত গোষ্ঠী ছিল সেই গোষ্ঠীকে বলা হতো জন। কি বলা হতো, জন। এই জন থেকেই একটা গোষ্ঠীকে বলা হতো জন। সেই জনকে বড় যখন আকারে হয়ে গেল তখন ল্যাটার বৈদিকে যে এইগুলো পরে চলে আসলো জনপদ। আমরা যখন জনপদ পড়বো তখন এগুলোকে দেখবো, জনপদ।
ঠিক আছে, তো মহাজনপদ বলি, জনপদের থেকে আসলো মহাজনপদ। মহাজনপদ যখন আসবে তখন তো আমরা জানবোই যে মগধ ফগধ হেনা তেনা এগুলো মহাজনপদের মধ্যে উল্লেখযোগ্য ছিল। ঠিক আছে, তাহলে এইটা ইম্পর্টেন্ট পার্ট এইগুলো। ল্যাটার বেদিক এজের ইম্পর্টেন্ট পার্ট যেটা বললাম, অশ্বমেধ যজ্ঞ কোথায়? ল্যাটার বেদিক এজে। অশ্বমেধ যজ্ঞ কি করা হতো? ঘোড়া ছেড়ে দেওয়া হতো, ঘোড়া ছেড়ে দিয়ে তার পিছনে পিছনে সেনা যেত। কোনো রাজা ধরো কোনো রাজার কোনো রাজ্যে যজ্ঞ করলো, অশ্বমেধ যজ্ঞ করলো, অশ্বমেধ যজ্ঞ, এবার সেই ঘোড়া যে রাজ্যের উপর দিয়ে যাবে সেই রাজ্য যে পাঠিয়েছে, যে রাজা পাঠিয়েছে তার হয়ে যাবে। আর যদি এর বাধা দেওয়া হয় তার মানে তার সঙ্গে যুদ্ধ করতে হবে, তো অটোমেটিক্যালি হারবে, কারণ এরা তো প্রস্তুতি নিয়েই গেছে, ঘোড়া নিয়েও গেছে, তার সঙ্গে মানে সেনা নিয়ে গেছে, আর সে যে বাধা দিচ্ছে তার না সেনা আছে না কিছু আছে, আগের থেকে কোনো প্রস্তুতি নেই। সুতরাং অশ্বমেধ যজ্ঞে কি হতো, ঘোড়া যেখানে যেখানে যেত সেখানে সেখানে তাদের সৈন্য সেখানে সেখানে সেই জায়গাটা এই রাজা হয়ে যেত। অশ্বমেধ যজ্ঞ করতো, বাজপেয় যজ্ঞ করতো, এই ধরনের যজ্ঞগুলো ইম্পর্টেন্ট ছিল ল্যাটার বেদিক এজে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি, সেটা হচ্ছে 4 বর্ণ ওখান থেকে ইয়ে হয়, সবগুলো বলে দিয়েছি 4 বর্ণ। আর মহিলাদের স্থান নিচের দিকে চলে আসে। তোমার যেমন সতী প্রথা বা এই ধরনের কোনো কুপ্রথা আর্লি বেদিক এজে ছিল না, সেটা ল্যাটার বেদিক এজ থেকে এসছে, ল্যাটার বেদিক এজে আমরা পাই। ঠিক আছে, বাল্য বিবাহ, সতী প্রথা এগুলো আর্লি বেদিক এজে একদম ছিল না, মানে ঋগ্বেদ বা বৈদিক এজের মধ্যে একদম ছিল না, ল্যাটার বেদিক এজের পরের থেকে এগুলো জিনিসগুলো আসা শুরু হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে বৈদিক এজ। বৈদিক এজ নিয়ে এর বাইরে আর কোনো কোয়েশ্চেন কোনো এক্সামে, সিডিএস, এনডিএ, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, ডব্লিউবিসিএস, আর কোনো কোয়েশ্চেন এখান থেকে আসে না। এটাই ফাইনাল, ফুল অ্যান্ড ফাইনাল। ক্লিয়ার? তাহলে এটা মনে থাকবে। তাহলে আজকে এটুকুই, নেক্সট আবার দেখা হবে। থ্যাংক ইউ।